খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকে এখন মাঠের আয়োজনে আমরা আলোচনা করব ফুটবলের রোমাঞ্চ ও কোচিং নিয়ে। আর আলোচনার জন্য এখন মাঠের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। স্বাগত আপনাকে এখন মাঠের ধন্যবাদ। স্টুডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল ফেডারেশন কাপের ফাইনাল হলো। একটা অনিশ্চয়তা ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। তারপরে শেষের দিকে এসে আপনারা ধারাবাহিক ভালো পারফরমেন্স করে তারপরে ফাইনালে এসেছিলেন। ফাইনাল নিয়ে অনেক কথা, অনেক জটিলতাও ছিল। সেটা পাশ কাটিয়ে আপনারা অবশেষে ফাইনালে মাঠে নেমেছিলেন এবং সেখানে ম্যাচের শেষ পর্যন্ত আপনারা ছিলেন। দুইবার আপনারা লিড নিয়েও শেষ মুহূর্তের গোলে আপনারা 3-2 গোলে শিরোপা জিততে পারেননি। পুরো ম্যাচ নিয়ে আসলে আপনার অভিব্যক্তি কেমন? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে যে আসলে সত্যি বলতে ম্যাচের পরে আমার কণ্ঠটা এরকমই ভাঙা থাকে। ওকে, আমরা আলোচনায় আসি। ম্যাচটা নিয়ে এত নাটক হলো, এত কিছু হলো, তারপর অবশ্যই মোহামেডান ওসব চিন্তা ছাড়াই আমরা খেলতে গিয়েছি। এবং আমি প্রথম থেকেই বলতাম যে আমাদের টিমটা এখন যে অবস্থায় আছে, ইনশাল্লাহ যে কোনো মাঠে যে কোনো কিছু করা সম্ভব। তারপর আমি আগেই বলেছিলাম যে মোহামেডান টিম এখন যাচ্ছে বসুন্ধরায় ওদের হোম ভেন্যুতে, এবং বসুন্ধরা এখানে আমি বললাম যে 25% ওরা এগিয়েই শুরু করলো ম্যাচটা। স্পেশালি ওদের গ্রাউন্ড, সমস্ত কিছু এনভায়রনমেন্ট, সমস্ত কিছু ওদের একদম আয়ত্তে ছিল। তো সেক্ষেত্রে আমি আগেই বলেছি এটা যে সবচেয়ে বড় কথা ছিল যে নিরপেক্ষ ভেন্যুতে হলে ওনাদের জন্য যেমন সুবিধা হতো, আমাদের জন্য হয়তো সুবিধা হতো। তো এই সুবিধাটা আমরা আসলে পাইনি এখানে। তো সেক্ষেত্রে বলবো এটা একটু অসুবিধা থেকে আমরা নেমেছিলাম। এবং তারপরে যেটা দেখা গেল যে আমরা মোমেন্টামটা ছিল পুরো ফুটবলে, যখন মুজাফফর পেনাল্টিটা মিস করলো, আমি বলবো যে মোমেন্টামটা কিছুটা হলেও ওদের পক্ষে চলে গিয়েছিল। অবশ্যই। আপনার কাছে কি মনে হয় যে আসলে প্রতিপক্ষের মাঠে খেলছেন, ফাইনাল খেলার সুবিধাটা নিজেদের মাঠে খেলছে, সেটার সুবিধা কাজে লাগিয়েছে বসুন্ধরা কিংস, নাকি মোহামেডানেরই আসলে ট্যাকটিক্যাল দিক থেকে ঘাটতি ছিল? না, আমাদের ছেলেরা যেভাবে খেলেছে, আমি এখানে ট্যাকটিক্যালি কোনো প্রবলেম খুব একটা আমি দেখছি না। হয়তো কিছু মিস্টেক ছিল, এটা একদম ইন্ডিভিজুয়াল কিছু মিস্টেক ছিল, সেটা আমি বলবো না যে কোনো ট্যাকটিক্যালি কোনো মিস্টেক। বাট ওই যে বললাম যে সেখানে আমরা এই ম্যাচটাতে পুরা বলবো যে হেরেছি, শুধু বলবো যে বসুন্ধরা হোম অ্যাডভান্টেজটার জন্যই আমরা এখানে হেরেছি। মুজাফফরের ওই পেনাল্টি মিসের পরেই কি আসলে মোমেন্টামটা পেছনে চলে গেছে? মানে ফুটবলার যারা ছিলেন মোহামেডানের হয়ে, যারা মাঠে সেই সময় খেলছিলেন, তাদের কি আসলে মেন্টালি তারা অনেক পিছিয়ে গেছেন, আত্মবিশ্বাসহীনতায় ভুগেছেন, এরকমটা কি আপনার মনে হয়েছে? কারণ আপনি তো দাগে উঠেছিলেন। আসলে সেরকম কিছু না। স্পেশালি যখন হাফ টাইমের সময় আসে, মুজাফফর বারবার আমার কাছে এসে বলতেছিল সরি কোচ, আমি এটা মিস্টেক করে ফেলছি, সরি কোচ। আমি বারবার ওকে বলছিলাম ডোন্ট ওরি, তুমি চিন্তা করো না, তুমি গোল করবা ইনশাল্লাহ, এই ম্যাচে তুমি আবার গোল করবা। এভাবে সব প্লেয়াররা ওকে খুব এনকারেজ করতেছিল যে না, আরও আমাদের 45 মিনিটস বাকি আছে, তুমি খেলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনার আগে তো কোচ আলফাস ছিলেন, তিনি আসলে যেই জায়গাটায় দলটাকে রেখে গেলেন, এর পরবর্তী জার্নিটা আসলে আপনার জন্য কেমন ছিল? কারণ এটা তো খুব আকস্মিকভাবে আসলে দায়িত্বটা আপনার কাছে এসেছে, নাকি ম্যানেজমেন্ট আগে থেকেই আপনার সাথে এই ধরনের আলোচনা বা আঁচ দিয়ে রেখেছিল যে আপনি দায়িত্বটা আসলে পেতে পারেন? না, সত্যি বলতে এটা কোনো আঁচের কিছু ছিল না। আমি তখন ওই সময়টাতে ঠিক আমি আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে ছিলাম। তো আমাকে ফোন করে জানানো হলো যে তুমি তাড়াতাড়ি চলে আসো, কালকে থেকে দায়িত্ব নিতে হবে। তো একদম খুব সাডেনলি আমি দায়িত্বটা নিয়েছিলাম। এবং আমি সবসময় যেটা বললাম যে আলফাজ ভাই ভালো কিছু করতেছিলেন, কিন্তু আমার থিঙ্কিংটা ছিল একটু আলাদা। আমি সাধারণত একটা অ্যাটাকিং মোডটাই পছন্দ করি, সেটা যে কোনো টিমই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। টিম আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে থাকি, আমি মনে করি পার্সোনালি যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। সো আমি টোটাল টেকটিক্যালি একটু চেঞ্জ করলাম, কিছু সাবস্টিটিউট কিছু প্লেয়ারও আস্তে আস্তে ইনক্লুড করলাম। দেন হয়তো রেজাল্ট একটু ভালোই হইতেছে। ফাইনাল ম্যাচের প্রসঙ্গটাতে আবার একটু আসতে চাই, যেহেতু আপনি অ্যাটাকিং ফুটবল খেলার কথা বলছিলেন। আমি গতকাল যে ম্যাচটা দেখলাম, সেই জায়গায় পক্ষ দলের যে স্ট্রাইকার ডেভিয়েলটন, তিনি দুইবার আপনাদের ডিফেন্স লাইনকে অতিক্রম করে গেছে। এই যে হাই মানে প্রেস করা যে ফুটবল আপনারা কালকে খেলার চেষ্টা করেছেন, সেটারই আসলে সুযোগ নিয়েছে। হয়তোবা ডেভিয়েলটনকে মনে হয়েছে অফসাইডের ফাঁদে ফেলার একটা চেষ্টা ছিল ডিফেন্ডারদের মধ্যে, সেই জায়গায় কি আসলে তারা ঠিকঠাক মতো নিজেদের যেই কৌশল? না, এই ক্ষেত্রে তো আমি আসলে একটু বললামই যে আমাদের কিছু ইন্ডিভিজুয়াল কিছু এররের জন্যই গোল হয়েছে, এটা আসলে হতেই পারে। আর ডেভিয়েলটনও বাংলাদেশের যতগুলো স্ট্রাইকার আছে একদম বেস্ট আমি বলবো। ওর ক্যাটাগরিটা একদম আলাদা বলবো, একদম আনপ্যারালালি বলতে পারি আমি, স্পেশালি ডেভিয়েলটনের ব্যাপারে। সো এক্ষেত্রে
আমাদের কিছু প্ল্যান ছিল, ডোরিয়েলটনকে নিয়েও কিছু প্ল্যান ছিল, হাফ টাইমের সময় আমরা এগুলো ডিসক্রাইব করেছি। সামহাও এটা হয়নি, বাট এটা আমাদের ট্যাকটিক্যালি যখন আমি অ্যাটাকিংয়ে যাব সেক্ষেত্রে একটু ডিফেন্ডিং একটু আলো অ্যালার্ট হতে হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। যখন আমি মোর চান্স ক্রিয়েট করব তখন আমাদের কিছু ল্যাকিংস ওরা বের করবে। তো এই সামান্য কিছু মিস্টেকের জন্যই হয়তো আমরা বললাম, ইন্ডিভিজুয়াল কিছু মিস্টেকের জন্যই হয়তো টিমটা আমরা খারাপ করতে পড়েছি। ফাইনাল ম্যাচ নিয়ে 19 তারিখ নাকি হবে কিনা সেটা নিয়ে এক ধরনের জটিলতা তো ডেফিনেটলি ছিলই। সেটা নিয়ে মোহামেডানের ম্যানেজমেন্ট, বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট কিংবা বাফুফেও তাবিদা হলো আপনাদের সাথে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। এটা কি আসলে প্লেয়ারদের উপর কোনোভাবে প্রভাব পড়েছে কিনা? না, আসলে প্রভাব পড়েনি, কিন্তু বাট এটা আমাদের জন্য খুব ভালো কিছু ছিল না। একটা ম্যাচের প্রস্তুতি নিয়ে পুরোপুরি প্রস্তুতি নিলাম, নেওয়ার পর আবার দেন আমরা শুনতে পারলাম যে খেলা হবে না, দেন আবার নতুন করে প্রস্তুতি নেওয়া, এটা সব ক্লাবের জন্য একরকম হয়। কিন্তু বাট যখন আমরা এই ম্যাচটা আবার কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতাম তখন দুই টিমের জন্যই সমান হতো। তো এক্ষেত্রে আমি বলবো যে যখন এটা হয়েছে বসুন্ধরার জন্য পুরো ফেভারে চলে গেছে। কেন মনে হচ্ছে যে ফেভারে গেছে, মানে কোন কোন দিকগুলো আসলে না, আপনাদের আমি নজর কেড়েছে? ফার্স্ট টাইম বলছি যে ওদের মাঠ, নিজস্ব মাঠ, এটা সবসময় ওদের নারী নক্ষত্র সব কিছু চেনায়। এই ঘাসের প্রতিটা জায়গায় ওদের বিচরণ আছে, বা গ্যালারির সম্বন্ধে ওদের আইডিয়া আছে, কোন কোন স্পেক্টেটার কোথায় বসতেছে কীভাবে, সমস্ত কিছু ওরা সমস্ত আইডিয়া আছে। সো এক্ষেত্রে বলবো এক্ষেত্রে ওরা অনেকখানি এগিয়ে ছিল। কুমিল্লায় আপনাদের যেই মাঠটাতে আসলে মোহামেডানের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটা ম্যাচ, সেই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সম্ভবত সেখানে ম্যাচ খেলা হয়েছে, সেটা নিয়েও তো বসুন্ধরার আসলে কমপ্লেন ছিল, সেটা নিয়ে আসলে কি ব্যাখ্যা? না, আমরা আসলে তো আমরা বলিনি যে আমাদের মাঠে খেলতে হবে। কুমিল্লা হচ্ছে আমাদের ভেন্যু, বসুন্ধরা তো ওদের নিজস্ব ভেন্যু। তো আমরা বলছি নিরপেক্ষ কোনো ভেন্যুতে হোক, সেটা যে কোনো জায়গায় হতে পারে। সেটার জন্য কি আপনাদের কোনো সাজেশন ছিল? যে না না না, আমাদের কোনো সাজেশন, আমাদের ফুটবল ফেডারেশনের কাছে এটাই ছিল, আবেদন ছিল যে নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলাটা হোক। নিরাপত্তা একটা ইস্যু কিন্তু উঠেছিল এই নিরপেক্ষ ভেন্যুর হিসেবে, যে ওখানে গেলে আপনাদের কোনো ধরনের একটা ক্ষয়ক্ষতি হতে পারে, এই ধরনের একটা ইস্যুস ছিল কিনা, যেটা নিয়ে আসলে অনেক না না, বাংলাদেশে এরকম কোনো ইস্যুস নেই যে টিম খেলতে যাচ্ছে সেখানে কোনো ইস্যু। বাংলাদেশে পর্যাপ্ত সমস্ত নিরাপত্তা ব্যবস্থা যে কোনো জায়গায় করা সম্ভব। তো এগুলো নিয়ে আমরা আসলে ওরিড ছিলাম না কোনোভাবেই। আর একই সঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে বসুন্ধরা কিংস কি আসলে এই যে ভালো প্লেয়ার নিয়ে আসবে কিংবা অনেক দামি প্লেয়ার নিয়ে আসবে সেই দলই জিতবে, পরপর 3বার তারা ফেডারেশন কাপটা আসলে জিতলো, এই যে আধিপত্যটা সেটা আসলে অন্যান্য দল ভাঙতে পারছে না কেন? না, নিঃসন্দেহে বসুন্ধরা কিংস অনেক ভালো বাজেটের টিম, ভালো প্লেয়ারদের টিম, ভালো কোচদের টিম, সব কিছুতে ওরা ভালো মাঠ, সমস্ত কিছুতে ওরা আগানো, এটা নিঃসন্দেহে। বাট তারপরেও আমরা গতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছি, তার আগেরবার আমরা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তো এগুলো হয়। কিন্তু বাট এবার স্পেশালি সিচুয়েশনটা আলাদা, আমরা আসলে মডার্ন টিমটাও সেভাবে করতে পারিনি, আমরা এটা প্রথম থেকে দেখেছেন। তো সেক্ষেত্রে বলবো যে বসুন্ধরা প্রথম থেকেই সব থেকেই আগানো ছিল। দেন বলবো আবাহনীর কথা, আমরা আসলে এই লেভেলে নিয়ে আসছি পুরোপুরি প্লেয়ারদের পরিশ্রমের ফসল, এবং মধ্যে একটা চেঞ্জ হয়েছে আমাদের ক্লাবে, এবং ক্লাবের অফিসিয়াল কোচ প্লেয়ার সবার সমন্বয়ে কিছুটা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। সাদাগুলোর জার্সিটার আসলে ঐতিহ্য অনেক সমৃদ্ধ, সেই ফেডারেশন কাপে তাদের যে ঐতিহ্য বা ফলাফল সেটা আমরা একটু দেখে আসতে চাই, তাহলে আমাদের আলোচনার জন্য আর একটু সুবিধা হবে। ফেডারেশন কাপে মোহামেডানের পারফরমেন্স যদি 2008 সাল থেকে বা তারপর থেকে দেখি, তাহলে 2008 সালে জয় পেয়েছিল মোহামেডান, ট্রাই ব্রেকারে সেখানে ফলাফল নির্ধারিত হয়েছিল, প্রতিপক্ষ ছিল ঢাকা আবাহনী। একই প্রতিপক্ষের বিপক্ষে 2009 সালে ফাইনাল ম্যাচ 0-0 গোলে ড্র হওয়ার মানে শেষ হওয়ার পরে তারপরে ট্রাই ব্রেকারে গিয়ে আবার 4-1 ব্যবধানে 2022-23 সালেও সেই একই প্রতিপক্ষ ঢাকা আবাহনী। আমাদের এই যে চিরাচরিত ডুয়েল, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় আসলে দেখেছি, সেটা এখন অনেক মিস করেন সবাই, বিশেষ করে ফুটবল দর্শক যারা। 4-4 গোলে ড্র হয়েছিল এবং 4-2 গোলে মোহামেডান জিতেছিল। বসুন্ধরা কিংসের বিপক্ষে 2023-24-এ হেরেছে মোহামেডান, এবং 2025-26-এ এসে বসুন্ধরা কিংসের বিপক্ষেই হার। এখন কি প্রধান প্রতিপক্ষ আসলে বসুন্ধরা কিংস হয়ে উঠেছে কিনা আপনাদের জন্য? না, আমরা 2022-23 যেটা আমরা ফাইনালে হেরেছি, ফাইনালে জিতেছি যেটা, সেখানে আবাহনীর প্রতিপক্ষ ছিল। এবং এবারও দেখা যাচ্ছে যে আবাহনী লিগ রানার্স আপের মতোই অবস্থানে আছে এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে শুধু বসুন্ধরাকে বলবো না, আবাহনী আমাদের প্রধান প্রতিপক্ষ। বা মানে মোহামেডানের পেছনের পারফরমেন্সের কথা বলা হচ্ছিল, এই প্রফেশনাল লিগ শুরু হওয়ার পর থেকে এই পারফরমেন্স মোহামেডানের বেটার পারফরমেন্স যতগুলো ছিল, কিন্তু টোটাল যদি চিন্তা করি তাহলে 17 বার এই ঘরোয়া লিগের ফাইনাল খেলেছে মোহামেডান, এবং সেখান থেকে 11 বার চ্যাম্পিয়ন হয়েছে। সেই সময়ের যেই উত্তেজনা বা দর্শক উন্মাদনা বর্তমানে সেটা আপনারা অনেক মিস করেন কিনা? আপনি নিজেও মোহামেডানের হয়ে দীর্ঘ সময় খেলেছেন।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই মিস করি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, বসুন্ধরা বা অন্যান্য টিম ভালো করুক, এটা তো অবশ্যই চাই। তো সেই ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলি, মোহামেডান এবং আবাহনী এখনও আমরা যখন বের হই তখন মোহামেডান আবাহনীর কথাই বলে। এই টিমগুলোর সাথে সাথে মোহামেডান আবাহনী যখন ভালো কিছু করবেন, অবশ্যই আমার বিশ্বাস সেই পূর্বের উন্মাদনাটা আবার ফিরে আসবে। লিগ তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে এমনটাই বললেন তাবিদাওয়াল, যে শেষের দিকে এসে বা একটা দুইটা ম্যাচ আগে এসে সেখান থেকে আপনার ফলাফল নির্ধারিত হবে, কিন্তু দর্শক টানতে পারছে না কেন? দর্শক আসলে এটা অনেক কারণ আছে। সে বলি গতকালকে খেলার কথাই বলি, একদিন হবে কি হবে না, বসুন্ধরা খেলবে কি খেলবে না, ওরা আবার চিঠি দিয়েছেন। এই সব কিছু মিলে একটা, যেমন ফেডারেশন কাপের ফাইনাল খেলাটা যেমন কুমিল্লায় হয়েছিল 2022-23-এ, সেখানে দেখা গেছে যে প্রচুর দর্শক ছিল। তো আমার বিশ্বাস ছিল যে গতকালকে নিশ্চয়ই বসুন্ধরা অ্যারিনাটা আমরা ফুল পাবো, কিন্তু এটা হয়নি। আসলে আমি বলবো যে এই কিছু 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 এইসব জিনিসের জন্যই হয়তো হয়নি। তো না হলে আমরা, এছাড়া আমরা যে সব জায়গায় খেলতে যাচ্ছি এখন, ভেন্যুগুলো যেগুলো আছে, মুন্সিগঞ্জ বলেন, কুমিল্লাতে বলেন, হ্যাঁ কিছু দর্শক হচ্ছে এই গরমের মধ্যেও, আসলে 3টা সাড়ে 3টার মধ্যেও, এই গরমের মধ্যেও কিছু দর্শক আমরা পাচ্ছি। কোচ আব্দুল কাইম সেন্টু, আপনার কাছে আবারও আসবো, একটা বিরতির সময় হচ্ছে দর্শক, ফিরছি একটু পরে। কালকে বসুন্ধরা কিংস ম্যাচটা জিতেছে, শিরোপা তৃতীয়বারের মতো শিরোপা জিতলো, এরপরেও তারা ট্রফি নিয়ে সেলিব্রেশন করেনি এবং ম্যাচের পরে একটা কথা ঘুরে ফিরে এসেছে, সেটা হচ্ছে যে তাদের বেতন, তাদের স্যালারি, এই ইস্যুগুলো হবে কিনা। খেলোয়াড়রা সেখানে বলেছেন যে তারা তাদের কাজটা মাঠে যেটা করার সেটা করেছেন, এখন তাদের যে ম্যানেজমেন্ট বা অভিভাবক যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তারা তাদের ব্যাপারটা যতটা সম্ভব দেখার চেষ্টা করবেন, সেটাই তারা প্রত্যাশা করেন। মোহামেডানেও এই ধরনের কোনো কিছু আছে কিনা? কারণ একটা সিজন শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আপনারা আপনাদের বেতন, বোনাস বা অন্যান্য যে আনুষঙ্গিক চুক্তি থাকে আসলে ক্লাবের সাথে, সেদিক থেকে আসলে আপনারা কি স্যালারি বা বেতন হয়েছে কিনা এখনো, বা সেটা নিয়ে কোনো জটিলতা আছে কিনা? ওকে, আসলে এটা একটু বিস্তারিত বলতে হয় আমাদের। অবশ্যই। আমাদের পূর্বের যে কমিটি ছিলেন, ওনারা ওনাদের মতো করে চালাচ্ছিলেন। আমরাও পাচ্ছিলাম টাকা পয়সার, কোনো সমস্যা ছিল না খুব একটা। কিছু বাকি ছিল, অবশ্যই কিছু বাকি ছিল আমাদেরকে। তখন ওনারা থাকা অবস্থায় আমাদের 3-4 মাস অলরেডি বাকি ছিল। তো নতুন কমিটি আসলেন যারা, ওনারা এসে আমাদেরকে, হ্যাঁ, সব প্লেয়ারদের সাথে বসলেন, কোচদের সাথে বসলেন। বসার পরে ওনার একটা সলিউশন আমাদেরকে দিলেন, কিছু স্যালারিও আমাদের দিলেন, 2 মাস 3 মাসের করে আমরা পেয়েছি সবাই। তো এখনও অলমোস্ট আমাদের প্রায় শেষ। তো গতকালকে আমাদের যখন যাওয়ার আগেও আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব বরকতুল্লাহ বুলু সাহেব, উনি যখন কালকে হজে গিয়েছেন ওনার ওয়াইফকে নিয়ে, তখন উনি আমাদের অনলাইনে উনি বলছিলেন যে হ্যাঁ তোমরা যাও, ভালোভাবে খেলো সবাই, উনি সর্বোচ্চটাই চেষ্টা করবেন এবং দিবেন। তো এক্ষেত্রে আমার ডাইরেক্টর ইনচার্জ লোকমান ভাই আছেন, উনিও বললেন যে ঠিক আছে, আমরা ওনাদের কথায় আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের যতটুকু চেষ্টা আমরা ছিল, আমাদের প্লেয়াররা, কোচরা, অফিসিয়ালরা যারা ছিলেন আমাদের সবাই সর্বোচ্চটা দিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা আসলে করেছি। এবং আরও একটা ম্যাচ আমাদের আছে, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ওই বসুন্ধরা যেরকম কথা বলছে, আমাদের এরকমই, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা মাঠে করে গিয়েছি। মানে এমনিতে নিয়মিত হয় কিনা? কারণ হচ্ছে যে একটু অনিয়মিত ছিল। তো ওনারা যখন নতুন কমিটি এসে, স্বাভাবিক নতুন একটু সময় লাগেই, তো ওনারা বলছে যে ওনাদেরকে একটু সময় দিতে। অবশ্যই ওনারা সময় নিয়েছেন এবং হয়তো আমরা বিশ্বাস করি যে খুব দ্রুতই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধানের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশের ফুটবলে আসলে ঘুরে ফিরে নানা সমস্যাই নানা সময় এসেছে। আমরা মোহামেডান, আবাহনী বা বসুন্ধরার মতো কিংসের মতো ক্লাবও, যারা আর্থিকভাবে আসলে বেশ ভালো অবস্থানে ছিল, এরকম ক্লাবগুলোরও দেখেছি যে বেতন টেতন নিয়ে নানান ধরনের সমস্যা। এবং প্রবাসী ফুটবলার যারা আসেন বাংলাদেশে খেলতে, প্রবাসী ফুটবলার না, বিদেশি ফুটবলার যারা আসেন ঘরোয়া লিগ খেলতে, তাদের বেতন বা ভাতা নিয়েও আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ফিফার কাছে গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসুক, সেটাই আসলে আমরা প্রত্যাশা করি। তবে এখন আরেকটা প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশে তো আসলে স্ট্রাইকারদের খুব ভালো স্ট্রাইকারের আসলে অভাব রয়েছে, মানসম্মত স্ট্রাইকার যারা কিনা জাতীয় দলে পারফর্ম করবেন, জাতীয় দলে নতুন কোচ আসবেন, নতুন নতুন স্ট্রাইকার আসবেন, সেটাই আসলে প্রত্যাশা করি। কিন্তু প্রবাসী ফুটবলারদের উপর বাংলাদেশকে এখন নির্ভর করতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে ওই মানসম্মত বা ওই মানের স্ট্রাইকার আমরা পাচ্ছি না। ঘরোয়া লিগে বিদেশি ফুটবলার খেলছে। এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখেন, বা এখান থেকে উত্তরণের উপায়টা আসলে কি? আচ্ছা, প্রথমেই বলতে চাই প্রবাসী ফুটবলার এই কথাটা জানি কেমন, আমার কাছে পার্সোনালি, এগুলো সবগুলো আমি পার্সোনালি বলতেছি, আমার কাছে এই কথাগুলো শুনতে ভালো লাগে না। প্রবাসী যে ফুটবলার আছেন,
এরা আমার ভাই অথবা আমার ভাতিজা, আমার কারো ভাই ভাইগনা, এরাই তো আমার রক্তের সম্পর্ক। সো এদেরকে আমি প্রবাসী ফুটবল বলতে, এরা আমাদেরই ফুটবলার। তো এরা যখন আমাদের দেশে আসবেন, কোনো ভালো প্লেয়ার যদি আসবেন, অবশ্যই আমরা তাদের অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের মন প্রাণ থেকে নেই। যেমন আমার এক ভাই যদি আমেরিকাতে বা কানাডাতে ভালো ডাক্তার হয়, তাকে আমরা অবশ্যই নিয়ে আসি কীভাবে, একদম ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসি যে না, আরে বাবা খুব বড় ডাক্তার, তার ট্রিটমেন্ট আমরা পেতে চাই। তো সেম আমি বলি যে প্রবাসীদের সেম একই হওয়া উচিত, যে ওরা আমাদের ভাই ভাই, তো রক্তের সম্পর্ক আছে, তো ওরাও ওদেরকে আমরা সর্বোচ্চ অ্যাপ্রিসিয়েট করি, ওদেরকে আমরা দূরে না রাখি। মানে আমাদেরই তো প্লেয়ার, তার আমরা তো নতুন কোনো প্লেয়ারকে তাকে অভিবাসন নীতিতে নিয়ে এসে তারপর আমরা তাকে দিচ্ছি না আর কি নাগরিকত্ব। সো এক্ষেত্রে বলবো যে প্রবাসীরা অবশ্যই ভালো, যারা আসতেছেন আমাদের জন্য ফুটবলের জন্য অনেক ভালো কিছু করতেছেন, এবং যারা আসবেন ভবিষ্যতে আমরা ওয়েলকাম জানাই সবসময়ের জন্য। কিন্তু আর সত্যি বলতে কি, আমরা যে ফরেন প্লেয়ার এখন 3 জন করে অ্যালাউ আছে এবং সাফের 5 জন আছে। তো সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি সাফের 5 জন আছে, 3 জন আসে, দেন আসলে খেলার জায়গাটার কোথায় থাকে। এবং সে বসুন্ধরার মতো টিমের কথাই বলি, ওনার অনেক বড় বাজেট টিম, ন্যাশনাল টিমের 15-16 জন প্লেয়ার আছে ওখানে। সো সেখানে একজন ভালো দেশীয় মানে কোনো স্ট্রাইকার আপনি দেখাতে পারবেন কিনা আমার একটু সন্দেহ আছে। সেই ডরিলটনের উপরেই তো আমরা নির্ভর করছি। আবার মোহামেডানের কথা বললে মুজাফফরের উপরে, মুজাফফর স্ট্রাইকার না, কিন্তু আমাদের সৌরভ বেশ ভালোই করেছেন এবারে সিজনটাতে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে যদি লোকাল কিছু দেশীয় প্লেয়ারদের আমরা সুযোগ দিতে পারি, সেক্ষেত্রে আমাদের টোটাল ফুটবলটাই কিছু উন্নত হবে। আর মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, আরও বেশ কিছু ব্রাদার্স ইউনিয়ন সহ ফোর্টিস বেশ কয়েকটা ক্লাব রয়েছে যারা কিনা অনেক দিন ধরেই আসলে তাদের লিগেসিটা বহন করছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত, ফুটবল ক্রিকেট বা অন্যান্য স্পোর্টসেও তারা আছে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আমরা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে দেখি যে তাদের বা আরও অনেক ক্লাবই আছে বিশ্বে যারা কিনা একাডেমি গড়ে তোলে, সেখান থেকে তাদের প্লেয়ার আসে এবং সেখান থেকে অনেক অসাধারণ প্লেয়ার এসেছেন যারা কিনা তারকা হয়ে উঠেছেন, ফুটবল বিশ্বেই নাম করেছেন। আমি সেই প্রসঙ্গটাতে গেলাম না, বাংলাদেশের প্রসঙ্গে আসি। আমাদের সাধ্য বা সামর্থ্য সীমিত, কিন্তু সেই জায়গা থেকে মোহামেডান বা আবাহনীর মতো ক্লাবগুলো কি আসলে ওই একাডেমিটা গড়ে তুলতে পারতো কিনা? তাহলে তো অন্তত আমরা কিছু নতুন ফুটবলার পেতাম। যেটা মোহামেডান এবং আবাহনী বা বসুন্ধরা কিংস করছে সেটা হচ্ছে যে অন্য জায়গা থেকে, অন্য ক্লাব থেকে গড়ে ওঠা প্লেয়ারদেরকে নিচ্ছে, কিংবা জাতীয় দলের প্লেয়ারদেরকে টানছে, বাইরে থেকে ফুটবলার আনছে। ক্লাবগুলোর দায়বদ্ধতা এখানে কতটা দেখেন, এবং সেই দায়বদ্ধতা থেকে তারা এত দূরে কেন আসলে? আচ্ছা, দারুণ কোশ্চেন এটা। আসলে এটা খুব সাধারণ সবার প্রশ্ন একটাই, যে মোহামেডান, আবাহনী বা বসুন্ধরা বা এদেরকে কেন একাডেমি নেই, এবং আমরা প্রফেশনাল লেভেলে আমরা কোচরা আমরা কি পাবো? আমরা একদম তৈরি প্লেয়ারটাই আমরা পেতে চাই। এখন আমাদের ওদের সম্ভব না যে তুমি কিভাবে ক্রস করবা, পায়ের কোন অংশ দিয়ে ক্রস করলে বলটা সুইং হবে, এটা আমাদের শেখানোর কিন্তু এখন সময় না। কিন্তু আমরা স্পেশালি এইভাবেই কাজ করতে হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে, স্পেশালি আলাদাভাবে আমাদের কষ্ট করতে হচ্ছে প্রফেশনাল লেভেলের কোচদের। সো এটা যদি একটা একাডেমি থাকতো, সে আমার ক্লাবের মোহামেডান যদি আমাদের একটা একাডেমি থাকতো, যেহেতু আমরা ওই সব তৈরি প্লেয়ারগুলো ওই একাডেমি থেকেই প্লেয়ার আসতো, আস্তে আস্তে আমরা ওদেরকে পুট করতাম ইসের জন্য, প্রফেশনালের জন্য। তাহলে আমাদের জন্য খুব সহজ হতো, ওই প্লেয়ারটার জন্য খুব সহজ হতো। আমি কোচ কী চাইতেছে, প্লেয়ারটা খুব সহজেই তার যে টেকনিকটা সে ওইখানে অ্যাপ্লাই করতে পারতো। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমি আমার ক্লাবের কথাই বলতেছি। দীর্ঘদিন একটা আমরা ইসের মধ্যে ছিলাম, জানেন, একটা কি বলে এটা, যাক যেভাবে একটা পট পরিবর্তনের পরে এখন এটা আমরা অলরেডি ক্লাব থেকে যেটা জেনেছি, ওনাদের একটা ভীষণ, যেটা আমাদের নিজস্ব যে জমি আছে সাভারে, সেখান থেকে ওনারা ওখানে আমাদের স্থায়ী কোনো স্টেডিয়াম হবে এবং সেখানে হয়তো একাডেমির ব্যবস্থা করবে, এটা আমরা শুনতে পাচ্ছি। আশা করবো এটা ইনশাল্লাহ হবে। সেটার এক্সিকিউশনের জন্য কি আসলে কোনো আলোচনা হয়েছে আপনাদের কাছ থেকে বা পরামর্শ নেয়? একাডেমি করতে তো অবশ্যই সেখানে কোচ লাগবে, বাড়তি কিছু কোচিং স্টাফ লাগবে, সেগুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে কিনা? বাংলাদেশে বিভিন্ন সময় একাডেমির কথা উঠেছে, একাডেমি নিয়ে কর্তৃপক্ষ বলেছেন না আমরা এটা চিন্তা করছি, ভাবছি, কিন্তু মাঠে বা আমরা ওই এক্সিকিউশনটা দেখতে পাইনি। না, এবার সত্যি বলতে কি, এবার আমরা যে দেখতে পাচ্ছি মোহামেডান ক্লাবের যে কার্যক্রম দেখতে পাচ্ছি, তো এটা খুব দ্রুত আশা করার মতো কাজ হচ্ছে আছে ইনশাল্লাহ। আমরা খুব দ্রুতই হয়তো কিছু দেখতে পাবো। এবার যে লিগটা হলো, সেই লিগ নিয়ে তাবিদ আওয়াল তো বেশ প্রশংসাই করলেন যে লিগটা তুলনামূলকভাবে আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, বেটার হয়েছে। অ্যাজ এ কোচ আপনার কাছে আসলে কেমন লেগেছে? প্রতিপক্ষের সাথে আপনাদের খেলাধুলা, কিংবা যদি কন্ডিশনের কথা বলেন, মাঠের কথা বলেন, সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস, এগুলো আসলে কেমন? শুধু আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতাই দেখলাম মাঠের, কিন্তু মাঠের যে প্লেয়ারদের যে সুযোগ সুবিধা, এটা সত্যি এবার আমরা ভালো কিছু সুখকর কোনো স্মৃতি কোনো করতে পারবো না বা দিতেও পারবো না আমরা।
কিছু কিছু মাঠ আছে, এটা আপনি না দেখলে তো বিশ্বাসই করবেন না। আমরা লাস্ট ম্যাচটা খেললাম মুন্সিগঞ্জে, মাঠে যে কেউ দেখলে ভাববে যে এটা কোনো মাঠ না অন্য কিছু, সেখানেও প্লেয়ারদের খেলতে হয়েছে। এটা নিয়ে অনেকে অভিযোগ করছে, বা এটা কে দেখবে, কারা দেখবে, এই জিনিসগুলো আমাদের দেখার মতো এখনও কেউ নাই। যাচ্ছি আমরা, ড্রেসিং রুমের অবস্থা ভালো না, কিছু কিছু ক্ষেত্রে ড্রেসিং রুমে ফ্যান নেই, মানে এমন বাজে অবস্থা, এটা না বললে আসলে সত্যি। তো এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখা উচিত। আমি আসলে স্পেসিফিক কিছু ঘটনা জানতে চাই, যেহেতু আপনি মানে মাঠ বা ভেন্যু নিয়ে কথা বলছেন, সেই জায়গাটাতে কি ধরনের সমস্যার মুখোমুখি আসলে আপনাদের হতে হয়েছে? কারণ আমরা এক্সপেক্ট করি যে বসুন্ধরা কিংসের মতো মাঠ কিংবা জাতীয় স্টেডিয়ামের মতো ফুটবল মাঠ আমরা দেখতে পাবো, যেখানে তুলনামূলক বেটার। সেই মাঠগুলো নিয়েও আসলে নানান ধরনের কথা রয়েছে। তাহলে আসলে মানে ঘরোয়া বা প্রান্তিক পর্যায়ে যেই মাঠগুলো রয়েছে, সেই মাঠগুলোর পরিস্থিতি বা মাঠগুলো আসলে খেলার উপযুক্ত কিনা? আমি তো একটু বললামই আসলে যে মাঠের যে অবস্থা, ড্রেসিং রুমের যে অবস্থা, এটা সত্যি বলতে প্রফেশনাল লিগের ক্ষেত্রে কোনোভাবেই যায় না। এটা আমরা মানতেই পারি না যে এখনও এই অবস্থায় এসে কেন আমরা এই অবস্থায় পড়বো। মাঠে যে বললাম তো, মাঠের অবস্থা কোথাও কোথাও আমাদের সেই ডাগ আউটে বসার মতো জায়গাটাও মানে মোটেই সুন্দর না। এটা প্লেয়াররা বসার মতো, প্রফেশনাল লিগের প্লেয়াররা বসার মতো সেটা কোনোভাবে মানানসই না। তো এই ক্ষেত্রে বলবো অবশ্যই ফুটবল নেক্সট ইয়ারে, সামনের বছরের জন্য যেন অবশ্যই আরও ভালো কিছু করা যায়, ওনাদের সবাই মনে রাখে এরকম কিছু করা উচিত। একাডেমির কথা বললাম, ফিল্ডের ভেন্যুর কথা বললাম, এবার যদি কোচ পয়েন্ট অফ ভিউ থেকে আসি, বাংলাদেশের ঘরোয়া লিগে যেই মানে কোচ রয়েছেন, বিভিন্ন সময় অনেক প্লেয়ারই বলেছেন যে আরও বেটার কোচ পেলে বা আরও বেটার গ্রুমিং পেলে হয়তো বা ভালো হতো। আপনাদের দিক থেকে কি মনে হয় যে আসলে বাংলাদেশের প্লেয়ারেরই ঘাটতি নাকি কোচের ঘাটতিও আছে, এবং কোচদের আসলে মানোন্নয়নের জায়গাটা কি? যেহেতু আপনার প্রফেশন কোচিং, সেই জায়গা থেকে আপনার অবজারভেশনটা একটু জানতে চাই। না, আমি এখানে ঘাটতির কথা বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কিছু অভাব বলতে চাই। এটা আমাদের কোচদের, আমি শুধু এটুকুই বলবো, আমাদের কোচরা যারা আছি, আমাদের আরও বেশি পড়াশোনা করা উচিত, আরও বেশি ঘাটাঘাটি করা উচিত ফুটবল নিয়ে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই ভালো ভালো কোচরা তো আসেনি, তো আমাদের শুধু এই অভাবটাই আমি দেখতে পারতেছি। আমার কাছে মনে হয় যেন আমরা এই দিক থেকে একটু পিছিয়ে আছি। আর প্লেয়ারের ঘাটতি, হ্যাঁ, এটা তো থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন আমি যেভাবে দেখতে পাই, কিছু একাডেমি, কিছু টুর্নামেন্ট হচ্ছে, কিছু একাডেমি হচ্ছে বিভিন্ন, আমার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে দেখলাম কিছু একাডেমি আছে, ঢাকাতে প্রচুর আছে, একাডেমি কাপ হচ্ছে। সো এদিক থেকে দেখলাম এখন যে কিছু কিছু প্লেয়ার বের হয়ে আসছে। আমার মনে হয় টুকটাক যে ঘাটতিটাও ছিল রিসেন্টলি, আমি আশা করি যে ঘাটতিটাও থাকবে না। বাফুফের থেকে আপনারা আরও বেশি রেসপন্স প্রত্যাশা করেন কিনা এইসব ক্ষেত্রে? না, কোচিংয়ের ক্ষেত্রে আসলে বাফুফের ক্ষেত্রে আমি ওনাদের দায়িত্ব আমি দেখতে পাই না। ওনারা তো স্বাভাবিক ব্যাপার, আমাদের লাইসেন্সগুলো ওরা, ডিপ্লোমাগুলো ওনারা করতেছেন, রেগুলারলি করতেছেন। তো এই ক্ষেত্রে বলবো লাইসেন্সটা তো শুধু আসলে কাগজের ব্যাপার, লাইসেন্সটার পরের যে কাজটা থাকবে এটা হচ্ছে আমাদের কাজ। আমরা কিভাবে সেটা নিয়ে পড়াশোনা করতেছি, কিভাবে এটা নিয়ে কাজ করতেছি, এটার উপরে নির্ভর করতেছে আমার কোচিং দক্ষতাটা কীরকম হয়। এই যে যেই খেলাগুলো হচ্ছে, সেখানে অনেকটাই মনে হচ্ছে যে ধরুন ফুটবল লিগগুলো হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দর্শক যারা, ফুটবল ভক্ত যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রেই জানছেন না আসলে কোন ফুটবল লিগটা হচ্ছে, কি ধরনের পরিস্থিতি, সেটা নিয়ে আসলে কখনো বিড়ম্বনায় পড়েছেন কিনা? আসলে সত্যি বলতে এটা আমাদের খারাপ লাগে কিছু কিছু ক্ষেত্রে, যখন কিছু ভেন্যুতে যায় তখন দর্শক কম আসে, বা ওনাকে জানি না, বা অনেকের যখন বলতে হোটেলে যে আমরা খাওয়া দাওয়া, তখন বলে যে ভাই কার সাথে খেলা, কি খেলা, তখন অবশ্যই একটু খারাপ লাগে যে মোহামেডানের মতো টিম আসতেছে, সরি, আবাহনীর মতো টিম আসতেছে, অনেকে জানেই না। তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই এটা প্রচারের অভাব, এটা যত বেশি প্রচার করবে তত বেশি প্রসার হবে। তো এই ক্ষেত্রগুলো অবশ্যই দেখা প্রচারের উচিত। এই বিমুখতাটা আসলে কেন, মানে প্রচার বিমুখ কেন? প্রচার আসলে এটা তো আসলে সত্যি বলতে, ধরুন হয়তোবা লিগ থেকে বা লিগ কমিটি যারা, তারা খুব বেশি এটা প্রচার করছেন না, কিন্তু অ্যাজ এ ক্লাব হিসেবেও তো আপনাদের একটা দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি জায়গা থাকে আসলে ম্যানেজমেন্টের। ক্লাব হিসেবে ওই যে বললাম যে আমরা যখন ভেন্যুতে যাই দেখি যে অবস্থাটা এরকম, তখন সত্যি বলতে কি আমরাই খুব হতাশ হয়ে যাই। তো এই প্রচার প্রসারটা, এটা আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন থেকে ওনাদেরও একটু দায়িত্বটা একটু ভালোভাবে নেওয়া উচিত, যে আমরা একটু প্রচারণাটা একটু করি ভালোভাবে। ক্লাবেরও অবশ্যই কিছু দায়িত্ব আছে, ক্লাবগুলো আসলে যতটুকু পারতেছে, আমাদের সাপোর্টাররা আছে, মোহামেডান, আবাহনী, বসুন্ধরা সাপোর্টাররা নিজস্ব উদ্যোগে কিছু প্রচারণা করতেছে। সেটার কথা না হয় বুঝলাম, কিন্তু আমরা বিভিন্ন সময় একটা বিষয় দেখেছি যে গ্রামে যেই প্রতিযোগিতাগুলো হয়, সেখানে কিন্তু আসলে ফুটবল ম্যাচে অনেক বেশি দর্শক কিন্তু আমরা দেখতে পাই। সেটার সাথে যদি মানে তুলনা করা হয় আপনাদের ক্লাবের বিভিন্ন ম্যাচে, সেটার কিন্তু একটা বড় পার্থক্য দেখা যায়। আসলে গ্রামের সাথে এটা তুলনা করা যাবে না,
গ্রামে নর্মালি খেলা একটা চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান খেলা হয়, তখন এটা চলে যায় একটা গ্রামের সাথে একটা গ্রাম, একটা এলাকার সাথে একটা এলাকা চলে যায়, এরকম হয়ে যায়। সো এই ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, সেটার সাথে এটা তুলনাটা কোনোভাবেই যায় না। সে আমার কথা হচ্ছে, যেমন মোহামেডানের সাথে একটা খেলা হচ্ছে, অন্য ছোটো একটা ক্লাবের খেলা হচ্ছে, তো সেক্ষেত্রে মোহামেডানের কিছু সাপোর্টার ওই জায়গায় থাকতে পারে, কিন্তু ওই সব টিমের তো সাপোর্টার নাই আসলে। তো এই ক্ষেত্রে দেখা সাপোর্টার একটু কম হওয়াটাই স্বাভাবিক। না, অবশ্যই এটা তুলনা করার মতো নয়, তারপরেও প্রসঙ্গক্রমে যেহেতু আসলো তাই আপনার কাছে বললাম। আপনার কাছে আবারও ফিরবো কোচ, তবে দর্শক আরও একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। ফুটবল ম্যাচে ম্যাচ রেফারি যারা থাকেন তাদেরকে নিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগে বা ঘরোয়া ক্রিকেটের কথাও যদি বলি, ফুটবল লিগের কথাও যদি বলি, সব জায়গাতেই আসলে নানান সময় নানান ধরনের প্রশ্ন উঠেছে। ক্রিকেটে আগের চেয়ে একটু বেটার হয়েছে এখন। ফুটবলে আপনাদের রেফারি নিয়ে বা রেফারির মান নিয়ে কোনো ধরনের কি বলবো অসন্তুষ্টি আছে কিনা? এবারে যে ঘরোয়া লিগটা হলো বা এর আগেও তো বিভিন্ন সময় ম্যাচ হয়েছে, আমরা শুনেছি যে প্রভাব, মানে যেই ক্লাবের যত প্রভাব সেই দলের পক্ষে আসলে রেফারিরা কাজ করেন, বিষয়টা কি এরকম? না না, আসলে এরকম বলা ঠিক হবে না। এখন আমাদের সিজন প্রায় শেষের দিকে অলমোস্ট। তো এই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, রেফারিং এমন একটা, ওনাদের কাজটাও তো এরকম যে এক দলের পক্ষে গেলে অন্য টিমের সবাই খেপে যায়, বা এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আমরাও এরকম করি অনেক সময়, যে আমাদের পক্ষে গেল না। বাট তারপর বলবো যে হ্যাঁ, রেফারিং খুব বেশি খারাপ বলবো এটাও না। বাট আমার কাছে মনে হয় যেন ওনাদেরকে মানটা আরেকটু ভালো করার সুযোগ অবশ্যই আছে। তো এক্ষেত্রে শুধু যে আমি ওনাদের দোষ দেবো এটাও ঠিক না আসলে। বিদেশি কোচদের ক্ষেত্রে অনেক বেশি স্যালারি বা বেতন নিয়ে কিন্তু তাদেরকে বাংলাদেশে আনা হয়, তারা ক্লাবের হয়ে কিংবা জাতীয় দলের হয়ে তারা কোচিং করেন। বাংলাদেশের কোচদের স্যালারির যে স্ট্রাকচার, যে সম্মানী দেওয়া হয়, সেটা নিয়ে আসলে আপনারা সেটা কি মানসম্মত, মানে স্ট্যান্ডার্ড, নাকি মনে হয় যে না এটা আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী? এটা কি ক্লাব লেভেলে বলছেন না ন্যাশনাল? ক্লাব ডেফিনেটলি। আচ্ছা, ক্লাব লেভেলে যারা লোকাল কোচরা যেভাবে টাকা পাচ্ছেন, আমি বলবো খুব বেশি যে খারাপ তাও বলবো না অবশ্যই, কিন্তু সেটা বিদেশি স্ট্যান্ডার্ডের না, এটা তো নিঃসন্দেহে। অবশ্যই দেশি ইয়ারা আমরা একটু কমই পাই সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো যে আমরা না, খুব নট আনহ্যাপি, এটা বলতে পারবো না। যদি বিদেশি কোচদের আসলে যেভাবে ইনভেস্ট করা হয়, তাদের পেছনে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, দেশি কোচদের যদি আসলে সেভাবে দেওয়া হতো, তাহলে কি আপনাদের জন্য কাজ করার পরিধিটা আরো বাড়তো কিনা, কিংবা আপনারা আরো ভালোভাবে চিন্তা ভাবনা করতে জি পারতেন? জি, অবশ্যই অবশ্যই, এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, যে অবশ্যই ওনাদেরকে যে স্যালারি, হ্যাঁ আমরা এটাও বলতে পারি যে যদি তুলনামূলকভাবে ওনাদের সাথে তুলনা করা যায়, সেক্ষেত্রে ওরা তুলনামূলকভাবেই বিচারটা করা উচিত। এখন এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্লাবে দেশি কোচদের একেবারে মূল্যায়নই করা হচ্ছে না। এক্ষেত্রে সেক্ষেত্রে স্যালারি শুনলে হয়তো আপনার লজ্জাও লাগতে পারে, এরকম একটা অবস্থা আছে এখন পর্যন্ত। তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই সে যদি একটু ভালো স্যালারি পায়, তার জন্য ভালো কিছু করা অবশ্যই সম্ভব। সে অন্যদিকে চিন্তা করো। আমাদের দেশি কোচরা অন্য ক্লাবের কথা বলি, ওনারা ক্লাবেরও কোচিং করাচ্ছেন, আবার অন্য জায়গায় কিছু জায়গায় সে যে কোচিং করাচ্ছে, কিন্তু কেন? বাধ্য হয়। কিন্তু সে একটা প্রফেশনাল সম্মানের বা স্যালারির কথা বলছিলেন যে সেটা খুবই লজ্জাজনক, শোনার মতো না। আমি সেই কোচ বা সেই ক্লাবের নাম জানতে চাই না, কিন্তু ধরেন আপনার মতোই আরও তো অনেকগুলো ক্লাব আছে, মোহামেডান আবাহনী ছাড়াও অনেকগুলো ক্লাব আছে। সেই ক্লাবের মানে এমনকি কোনো কোচ আছেন যারা 10-15 হাজার টাকা বা 20,000 টাকা বা 25,000 টাকা স্যালারি পাচ্ছেন মাসে, এরকম কি কোনো চিত্র? প্রফেশনাল লেভেলে এই লেভেলে নাই, এটা ঠিক আছে। প্রফেশনালে অবশ্যই এর চেয়ে একটু হাই স্যালারি, কিন্তু আরও অবশ্যই অনেক ভালো স্যালারি পাওয়ার যোগ্য সে। কিন্তু এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক কোচরা এরকম বাধ্য হয়েও কিছু ক্লাবে যাচ্ছি, আর ক্লাবগুলোও চিন্তা করতেছে যত কম নেওয়া যায়, এভাবে চলছে। সো সে বাধ্য হয়ে প্রফেশনাল লিগেও কোচিং করাচ্ছে, আবার হয়তো একটা অন্য একাডেমিতে কোচিং করাচ্ছে, বা অত কোনো বাহিনীতে কোচিং করাচ্ছে, এভাবে করাচ্ছে। কিন্তু এটা আসলে প্রফেশনাল লেভেলে একটা কোচের জন্য এটা সুখকর বা কোনো সুন্দর কিছু না এটা। সেক্ষেত্রে তো আপনার যেই দলের দায়িত্বে আছেন সেই দলের দায়িত্ব পালন করে আবার অন্য বিষয়বস্তু নিয়ে আসলে ভাবতে হয়। জি অবশ্যই, তখন তার কনসেন্ট্রেশনটা অবশ্যই এদিকে লুজ হয়ে যাবে তার ক্লাবের ক্ষেত্রে। আর প্লেয়ারদের মানে এরকম কি কোনো ঘটনা আছে কিনা যে প্লেয়ারের বেতন বা ক্লাবের সবার বেতন আসলে অনেক বেশি, কিন্তু কোচের বেতন অনেক কম, বা কোচ বেতনই পাচ্ছেন না, এরকম ঘটনা কি আসলে ঘটেছে? আমি বলবো বেতন পাচ্ছে এরকম নয়, ওই যে বললাম যে স্যালারিটা আমি মানে মনে হয় যেন অনেক লো। এটা আরেকটু ভালো অবশ্যই হওয়া উচিত। ক্লাবগুলোর একটু দেখা উচিত যে আমি যদি একটা ভালো শিক্ষক না নিতে পারি, তাহলে আমার ছাত্র কীভাবে ভালো হবে। তো এদিক থেকেও যদি চিন্তা করি, অবশ্যই একদম ভালো কোচ, একদম ভালো টাকা দিয়ে অবশ্যই একটা ভালো কোচ নেওয়া উচিত প্রথমে। কোচের প্রসঙ্গটা যেহেতু উঠলোই, সেহেতু জাতীয় দলের প্রসঙ্গটাও একটু টানতেই হচ্ছে, কারণ জাতীয় দলের কোচ কে হবেন, হ্যাভিয়ার ক্যাবরেরা চলে যাওয়ার পর থেকে এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। বাফুফে
দু একবার সময় দিয়েছিল যে 15 মে হয়তো বা কোচের নাম নির্ধারণ করা হবে বা ঘোষণা করা হবে, কিন্তু সেই মানে নামটা সেদিন ঘোষণা করতে পারেনি। তাবিদ আউয়াল সেই বিষয়গুলো ব্যাখ্যাও করেছেন যে আসলে কেন কি কারণে হয়তোবা ক্রিস কোলম্যান শেষ পর্যন্ত হলেন না বা রোজারিও মিকেলদের ছেড়ে দিতে হয়েছে, নতুন করে গানের কথা শোনা যাচ্ছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে মানে আলোচনা অনেক বেশি হচ্ছে, কাজের ফলাফলটা এখন আমরা পাইনি, তবে সেই প্রসঙ্গে যেতে চাই না যেহেতু এটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা আছে। তবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ জাতীয় দলের জন্য হ্যাভিয়ার ক্যাব্রেরাকে আমরা বলছিলাম যে হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশ জাতীয় দলের এখন যেই ফুটবলাররা আছেন তাদেরকে পরিচালনা করার মতো আসলে যেই সক্ষমতা দরকার, যেই সামর্থ্য দরকার, সেটা হ্যাভিয়ার ক্যাব্রেরার মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় একটু কম আছে। সেই ঘাটতির কারণেই কিন্তু তাকে আসলে চলে যেতে হয়েছে, তার সাথে আর নতুন করে চুক্তি করেনি বাফুফে। কিন্তু তার জায়গায় আসলে বা জাতীয় দলের কোচ হিসেবে যে আসবে তাকে আসলে মিনিমাম কোন মানে স্টেপটা আপ করতে হবে যে আমার এই স্ট্যান্ডার্ড আছে যেটা বাংলাদেশ জাতীয় দলে যদি ওই মানের কোচ আসেন তাহলে জাতীয় দল হয়তো বা স্টেপ ফরওয়ার্ড হাঁটতে পারবে। আসলে কাবরেরাকে নিয়ে অনেক কথাই আছে এখানে, যেমন সে সবাই বলতো বিভিন্ন রকম কথা, যে বিভিন্ন ক্লাব নিয়ে সে একটু একটা ক্লাবের ই করতে। আসলে আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে নতুন যে কোচ আসবেন উনি মাঠে খেলা দেখবেন, প্লেয়ার চুজ করবেন, দেন সে একটা ভালো টিম করবেন। এটা হচ্ছে আমার প্রথম চাওয়া, সে যে কোচই আসুক না কেন, এবং তাকে এই স্বাধীনতাটা পুরোপুরি দিতে হবে। এখন আমি শুধু আমার ক্লাবের 5টা প্লেয়ারের নাম দিয়ে দিলাম, ওই ক্লাবের 5টা, এইভাবে যেন জিনিসটা না হয়। হ্যাঁ, অবশ্যই আগের প্লেয়ারগুলো তো ওনার থাকবেই, প্লেয়ারগুলোই এর মধ্যে থেকে আবার নতুন কোচ আসবেন, দেখবেন, তারপর কিছু প্লেয়ার ওইখানে অ্যাড করবেন, তারপরে সে এখানে ট্রেনিং করবে। এটাই আমরা চাই আর কি। তো সে যে কোনো ক্ষেত্রে যে কোনো কোচই হতে পারে, সেটা এশিয়ান হতে পারে, ইউরোপিয়ান হতে পারে। আমরা এক্ষেত্রে চাবো যে অবশ্যই একজন ভালো কোচ আসুক। আমরা যখন ন্যাশনাল টিম খেলেছি তখন এশিয়ান কোচ খুব কমই পেয়েছি, অস্ট্রিয়ান কোচ পেয়েছি, অটোফিস্টার, এরকম স্বাভাবিক বাইরের কোচগুলোই পেয়েছে, এবং ওনারা খুব ভালো সাফল্য এনে দিয়েছেন। তো আমি আশা করবো যে কোচ কোন দেশে এটা না দেখে একটা ভালো প্রোফাইলের একজন কোচ আনা উচিত। বাংলাদেশের দর্শকদের সবসময় একটা চাহিদা থাকে যে বাংলাদেশের যেহেতু ফুটবলের স্ট্রাকচারটা মানে যদি আমি বিভিন্ন ধাপে ধাপে এটাকে ইয়ে করি, জুনিয়র লেভেল, বয়স ভিত্তিকের আপনার 17, 19, 20, 21, 23 এরকম যুব দলগুলো থাকে, সেই পাইপলাইনগুলোতে বাংলাদেশের ঘাটতি আছে। এবং বাংলাদেশে যেই কোচ আসবেন তার কাছে এটাই প্রত্যাশা করা হয় যে তিনি বাংলাদেশের পুরো ফুটবলের যে সিস্টেমটা সেটা একটু ঢেলে সাজাবেন। এই প্রশ্নটা হচ্ছে আপনার কাছে থাকলো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আবারও আপনাদের সাথে কথা হবে। আলোচনা করছিলাম ফুটবলের রোমাঞ্চ কোচিং নিয়ে। আমাদের সঙ্গে আছেন আব্দুল কাইয়ুম, সেন্টু মোহামেডানের ভারপ্রাপ্ত কোচ হিসেবে। কোচিং নিয়ে আপনার কাছে আরও প্রশ্ন আছে আমার, তবে বিরতির আগে যেটা বলছিলাম সেটা হলো যে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে যারা আসবেন তাদের কাছে বাংলাদেশের দর্শকদের, বাংলাদেশের ফুটবলাঙ্গনের অনেকেরই প্রত্যাশা থাকে যে তিনি বাংলাদেশের জাতীয় দল সামলানোর পাশাপাশি বাংলাদেশের যে পাইপলাইনের বা প্রসিডিওর, পুরো ফুটবলের যে প্রসিডিওর সেটা একটু ঢেলে সাজাবেন যাতে করে বাংলাদেশ ভালো বেটার ফুটবলার প্রডিউস করতে পারে ইন ফিউচার। আপনার কাছে কি মনে হয় যে মানে জাতীয় দলের কোচ হিসেবে আসবেন তাকে এই দুটো রোলে আসলে মানে দ্বিমুখী ভূমিকায় নিয়ে আসা উচিত? জি জি, অবশ্যই। এক্ষেত্রে আমি বলবো যে প্রথমে ফার্স্ট দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা যখন ওই কোচকে যখন বলবে যে এটা হচ্ছে আমার 17, এটা 19, এটা 20, 23, এই টিমগুলো যখন সে পারফেক্টলি রান করতে পারবে তখনই কোচটার জন্য খুব ইজি হবে, এবং এটা করছে অবশ্য ফুটবল ফেডারেশন। তখনই তার জন্য খুব ইজি হয়ে যাবে। আমি 23 থেকে 2টা প্লেয়ার পিক করলাম, 20 থেকে 2টা প্লেয়ার পিক করলাম, তার জন্য খুব ইজি হয়ে যাবে। সো এক্ষেত্রে অবশ্যই কোচের দায়িত্ব আছে, এবং উনিও এগুলাই হান্ট করবে যে আমার ন্যাশনাল টিমের জন্য কোন প্লেয়ারগুলোকে নিব। সেটা কি যে কোনো ক্ষেত্রেই হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সে ন্যাশনাল টিমের একটা যখন কোচ আসবেন ওনার এটাই মূলত দায়িত্ব থাকে যে শুধু তার হাতে ন্যাশনাল টিমের প্লেয়ারটা দিয়ে, ন্যাশনাল টিমের 30 জন দিয়ে দিল প্লেয়ার, এদেরকে সে ইয়ে করবে না, এটা ওনার দায়িত্ব না। ওনার দায়িত্ব হচ্ছে এগুলো, সে খেলাগুলো দেখবেন, দেখে এগুলো সে চুজ। এবং ইভেন দো সে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কোচরা একাডেমিতে চলে যাচ্ছে, যে দেখে আমার এই কাছে আমার এই প্লেয়ারটা আমার নাই, এই আমি যেটা চাচ্ছি সেই লেভেলের প্লেয়ার নাই, দেখি এই একাডেমিটাতে শুনছি খুব ভালো একাডেমি, যাই ওখানে যে আমি প্লেয়ার চুজ করতে পারি। এরকম আমরা কোচ দেখেছি। সো আমরা আশা করব যে কোচ এরকমই হবে যে হান্ট করবে এবং সেই পারফেক্ট প্লেয়ারটাই সে পুট করবে ন্যাশনাল টিমের জন্য। লিগ চলাকালীন সময়ে সিজনের মাঝখানে আপনি মোহামেডানের দায়িত্ব পেয়েছেন, এখনও আছেন ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে।
আপনাকে স্থায়ীকরণের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, কিংবা আপনার ইচ্ছা আছে কিনা মোহামেডানের স্থায়ী কোচ হিসেবে পথ চলা শুরু করার? আসলে সত্যি বলতে এই ব্যাপারে এখনও আমার সাথে কোনো কথা হয়নি ক্লাবের। যদি আপনাকে সেই প্রস্তাবটা দেওয়া হয় তাহলে আপনি আসলে কি সিদ্ধান্ত নেবেন? আমি আসলে এই ব্যাপারে এখনও তৈরি না। আমি একটু নিশ্চয়ই চিন্তা ভাবনার ব্যাপার আছে এখানে। তারপর ইনশাআল্লাহ এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো। আপনি যখন, আপনার তো ইমিডিয়েট কোচ ছিলেন আলফাজ, তিনি যখন তাকে বরখাস্ত করা হলো, আপনাকে যখন দায়িত্ব দেওয়া হলো, দায়িত্বের পরে যেহেতু তিনি সিনিয়র কোচ, তার সঙ্গে আপনি কাজ করেছেন, আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা বা তিনি আপনাকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা? জি জি, আরে আলফাজ ভাই সে তো আমাদের একদম ফ্যামিলির মতো। আমি, আলফাজ ভাই, নকিব ভাই, কানন ভাই এবং আমার ফিজিও যারা ছিল, সাথে যারা ছিল আরও দুই আমাদের অমিত ছিল, হোসেন ছিল। তো এটা টোটালি আমাদের একটা ফ্যামিলি ছিল এবং সেই সকাল থেকে প্রায় এশার নামাজ পর্যন্ত যে ওনারা থাকতেন। তো দেখা যেত একদম টোটালি খুনসুটি হতো, সারাক্ষণই হাসাহাসি হতো, বিভিন্ন রকম খুবই মজার একটা সময় কেটেছে। আলফাজ ভাই যাওয়ার পর অবশ্যই আমাদের খারাপ লেগেছে এবং ওনার সাথে রেগুলারই কথা হয় এবং খুব ভালো ভালো কিছু সুখস্মৃতি নিয়ে আমরা আলোচনা করি। সেই সুখস্মৃতির মধ্যে যদি কিছু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আসলে আমরা বিভিন্ন জায়গায় আমরা যখন যাই খেলতে, বিভিন্ন ভেন্যুতে, তখন স্পেশালি রাতে আমরা, স্পেশাল কুমিল্লার কথাই বলি, ওখানে একটা খ্যাপসা আছে, খ্যাপসা খাওয়া, সৌদি আরবের মতো। তো সেটা আমরা প্রতি খেলার আগের দিন রাতের বেলা আমরা কোচ প্যানেলরা আমরা সবাই চলে যেতাম ওখানে। যে খ্যাপসা খেতে একদিন আমি, একদিন আলফাজ ভাই, একদিন কারণ ভাই, একদিন নকিব ভাই, এভাবে খাওয়াতো। তো এখানে অনেক মজা হতো আর কি। আচ্ছা, সেই ফ্রেন্ডশিপটা আসলে এখনো চালু আছে বা বন্ডিংটা এখনো আপনারা এনজয় করেন? বাংলাদেশের ফুটবলের সাথে আপনারা দীর্ঘদিন ধরে জড়িত। বাংলাদেশের ফুটবল নিয়ে একটা সময় অনেক বেশি আশা ছিল। আমরা ছোটবেলায় দেখেছি যে বাংলাদেশের ফুটবল অনেক বেশি জনপ্রিয়। ফুটবল খেলা যখন হতো, ক্রিকেটের চাইতেও বেশি মানুষ ফুটবলের দিকেই ঝুঁকতো। এখন সেই জিনিসটা নেই, নতুন করে আবার শুরু হচ্ছে হামজা চৌধুরী, সমিত সোমরা বাংলাদেশে আসার পর। তবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ফুটবল এখন যেই পরিস্থিতি আছে বা বিগত কয়েক বছরের, যদি 10-20 বছর বা 30 বছরের চিন্তা করেন, আপনারা বাংলাদেশের ফুটবলের কি আসলে অনেক বেশি এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, নাকি বাংলাদেশের ফুটবল কাঠামোটাই এরকম যে মানে এটা ধীরে ধীরে আসলে পেছনের দিকেই যাবে? না না, আমি মনে করি না আসলে পিছনের দিকে যাচ্ছে। বাংলাদেশে এশিয়া কাপটা অনেক ভালো করেছে, এটা আপনার নিশ্চয়ই এশিয়া কাপের অধীনে ভালো করেছে। আমি কোনোভাবে এটা খারাপ বলতে পারবো না, ভালো করেছে। বাট আমার কাছে বিশ্বাস ছিল আরেকটু ভালো করার সুযোগ ওনার ছিল। তো সেই সুযোগগুলো নিয়ে যেভাবে উনি হয়তো করতে পারেন নাই, হয়তো এই যে এটা ফেডারেশন অনুভব করছে, দেন তাকে স্যাক করেছে বা তাকে আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে না, ফুটবল পিছিয়ে নাই, ফুটবল এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং আমার মনে খুব অচিরেই ফুটবলের উন্মাদনা আমরা আবার দেখতে পাবো। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আব্দুল কাইম সেন্টু, এখন মাঠের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ফুটবল নিয়ে যেই উন্মাদনা আবার নতুন করে পুনর্জাগরণ ঘটেছে, সেই উন্মাদনা বাংলাদেশের যেই ঘরোয়া লিগগুলো হয়, ফেডারেশন কাপ থেকে শুরু করে অন্যান্য যেই টুর্নামেন্টগুলো হয়, সেই টুর্নামেন্টগুলোতেও ফিরবে এবং সেখানে বাংলাদেশের সবগুলো টিম অন্য জটিলতাকে পাশ কাটিয়ে মাঠের খেলার দিকে মনোযোগ দেবে, মাঠে বেটার পারফরমেন্স করবে, সেখান থেকে বেটার ফুটবলার প্রডিউস করবে, যাতে তারা জাতীয় দলে এসে দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।